এবার আসি আমি ডাইঅক্সাইড। তাহলে কার্বনের ডাইঅক্সাইড CO2, এইখানে হচ্ছে SiO2, এইখানে হচ্ছে GO2, সব জায়গায় O2 আসবে, SnO2, PbO2। প্রথম কথা বলে দিই, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কার্বন ফ্যামিলির মেম্বাররা জলের সাথে রিঅ্যাক্ট করে না, ঠিক আছে? কি বললাম? কার্বন ফ্যামিলির মেম্বাররা জলের সাথে রিঅ্যাক্ট করে না, বিশেষ করে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে? এই তিনটা তো মানে রিঅ্যাক্ট করতেই চায় না। আচ্ছা, এটা কেন হয়? কারণ সেই শিল্ডিং এফেক্ট বলেছিলাম যে শিল্ড কে করছে দেখতে হবে তোমাকে, এফ করছে না, ডি করছে না, এ করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উপরে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি থাকে, নিচের দিকে যত আমরা নিচের দিকে আসবো, যত আমরা ডাউন দিক গ্রুপ আসবো, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আমার ডিক্রিজ করবে। আমরা বলছিলাম পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস এর মধ্যে আগের ভিডিওতে আমরা মোটামুটি ওই ফিজিক্যাল প্রপার্টিজ অবধি ডিসকাস করেছিলাম, তো আজকে বাড়ি হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজে, ঠিক আছে? তো প্রথমে আমরা পড়ছিলাম পি ব্লক এলিমেন্টস এর মধ্যে কার্বন ফ্যামিলি, তাই তো? তাহলে আমরা কার্বন ফ্যামিলি কেমিক্যাল প্রপার্টিজ এবার ডিসকাস করব। কার্বন ফ্যামিলি কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে প্রথমেই আমাদের যেটা রিঅ্যাকশনটার মাথায় আছে সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ এয়ার। রিঅ্যাকশন উইথ এয়ার। হাওয়াতে রিঅ্যাকশন হলে মোটামুটি কার্বন ফ্যামিলির যে মেম্বার গুলো আছে, যে সদস্যগণ আছে, তাদের কিরকম কি এফেক্ট পড়বে সেগুলো আমরা দেখবো। তার আগে আমরা দেখে নেবো মোটামুটি কার্বন ফ্যামিলিতে আছে কি আরেকবার দেখে নেবো। প্রথমে তো কার্বন, তারপর হচ্ছে তোমার সিলিকন, জার্মেনিয়াম, টিন, আর হচ্ছে আমাদের লেড, ঠিক আছে? এই কটাই আছে। আচ্ছা, তো এই কটা হচ্ছে এয়ারের সাথে রিঅ্যাকশন করবে। তো আমরা কি জানি এয়ারেতে মোটামুটি কি কি থাকে? এয়ারেতে ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছো, এয়ারের কম্পোজিশন কি কি? মোটামুটি 78% মোটামুটি নাইট্রোজেন, তাই তো? 78% মোটামুটি নাইট্রোজেন আর 21% অক্সিজেন, আর বাকি যে 0.45% তো আছে সেগুলো কার্বন ডাইঅক্সাইড, আর বাকি 0.6 আদার গ্যাসেস, ঠিক আছে? আচ্ছা, তো মেইনলি আমাদের এক্সিস্টেন্স হচ্ছে এই দুটো গ্যাস। তো এতে নাইট্রোজেনের সাথে অ্যাড হবে আর অক্সিজেনের সাথে অ্যাড হবে। আচ্ছা, নাইট্রোজেনের সাথে খুব একটা বেশি রিঅ্যাক্ট করে না, যে কোনো কার্বন ফ্যামিলি মেম্বার নাইট্রোজেনের সাথে খুব একটা বেশি রিঅ্যাক্ট করে না। আমরা মেইনলি যেটা দেখবো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কিভাবে অক্সাইড গুলো বানাচ্ছে সেগুলো আমরা দেখবো। তো আমরা এই সব কিছুকে এক্স ধরে ডিনোট করছি, ঠিক আছে? তো এক্স প্লাস অক্সিজেন যদি আমরা করি তাহলে আমরা দু ধরনের জিনিস পেতে পারি। একটা হচ্ছে আমরা মোনো অক্সাইড পেতে পারি, আর একটা পেতে পারি আমাদের ডাই অক্সাইড, ঠিক? একটা মোনো অক্সাইড পেতে পারি, একটা ডাই অক্সাইড পেতে পারি। এবার এদের মোনো অক্সাইড কি কি হতে পারে আর ডাই অক্সাইড কি কি হতে পারে? তাহলে যদি কার্বনের কথা বলি তাহলে মোনো অক্সাইড CO, সিলিকনের কথা বললে SiO, মোনো অক্সাইড মানে একটা করে অক্সিজেনের সাথে অ্যাডিশন হবে, GO, SNO আর PbO। আচ্ছা, এই যে এই এতগুলো মেম্বার দেখছো, এইটা মোটামুটি নিউট্রাল, বাট এটা খুব ভালো রিডিউসিং এজেন্ট, মানে প্রচুর স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটার একটা রিঅ্যাকশন আমরা দেখব, স্ট্রং রিডিউসিং এজেন্ট। স্ট্রং রিডিউসিং এজেন্ট মানে নিজে অক্সিডাইজ হয়ে যাবে, অন্যকে রিডিউস করে দিয়ে চলে যাবে। যদি তোমরা এরকম একটা রিঅ্যাকশন দেখতে চাও তাহলে আয়রনের অক্সাইডের সাথে Fe2O3 এর সাথে তুমি যদি একটু CO দিয়ে দাও তাহলে এখানে কি করে দেয়, আয়রন এখানে মেটালিক বার করে দেয় আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, ঠিক আছে? Fe2O3। তোমরা যদি ভালো করে রিঅ্যাকশনটা লক্ষ্য করো, এইখানে দেখো CO আছে, CO যদি এখানে থাকে, এখানে এখানে অক্সিজেনের আমাদের -2, অক্সিজেন তো সবসময় -2 হয়, তাই তো? তাহলে অক্সিজেন যদি -2 হয়, কার্বনের কত আছে এখানে? +2 আছে, তাই তো? এইখানে আমাদের অক্সিজেন কটা আছে? দুটো, মানে
-2 মানে মাইনাস টোটাল -4 আছে, তাহলে এখানে কার্বনের কত আছে +4, অক্সিডেশন স্টেট বার করতে পারবে +4, তাহলে এখানে আমাদের +2 থেকে +4 এ যাচ্ছে, +2 থেকে আমাদের +4 এ যাচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে +2 থেকে +4, মানে প্রথমে তো দুটো ইলেকট্রন ছিল না, এখন চারটে, মানে ইলেকট্রন প্লাসটা বাড়ে, ইলেকট্রন বাড়ে না কমে। এইখানে যদি +2 থেকে +4 যায় তাহলে অবশ্যই ইলেকট্রন ডোনেট করে দিয়ে গেছে, ইলেকট্রন লুজ করে দিয়ে গেছে, ইলেকট্রন লুজ করে দিয়ে +2 থেকে +4 এ গেছে। যদি তাই হয় তাহলে এটা কি নিজে অক্সিডাইজ হলো, একে রিডিউস করে দিল, একে মানে তোমার একে ইলেকট্রন দিয়ে চলে গেল, দিয়ে তোমার আয়রন বার করে দিয়ে চলে গেল, তাহলে এখানে নিজে অক্সিডাইজ হলো, অন্যকে রিডিউস করলো, তাই জন্য এটাকে আমরা স্ট্রং রিডিউসিং এজেন্ট বলে থাকি। এইটার ব্যাপারে যদি কথা বলি, এইটা হচ্ছে তোমার প্রচুর হাই টেম্পারেচার এক্সিস্ট করে, ওই জন্য এটাকে নিয়ে বেশি বলবো না, এটা এক্সিস্টেন্সই খুব কম, প্রচুর হাই টেম্পারেচার এক্সিস্ট করে, এক্সিস্ট অনলি ইন হাই টেম্পারেচার। তাই জন্য এটাকে নিয়ে বেশি কথা বলবো না। এবার বাকি যদি আসি এই তিনটে, এই যে তিনটে মেম্বার দেখতে পাচ্ছ, এই তিনটেকে নিয়ে যদি আমি আসি, এইগুলো কিন্তু না অ্যাসিডিক না বেশি, এইগুলোকে আমরা বলি অ্যামরফাস। অ্যামরফাস মানে যে অ্যাসিডিক হিসাবেও বিহেভ করে, বেসিক হিসাবেও বিহেভ করে, কোনো ঠিক নাই, যখন যার সাথে যে তখন দেয়। মেনলি এটা কাজটা অ্যাসিড বেস রিঅ্যাকশনই করে, মানে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে বেস হিসাবে কাজ করে, বেসের সাথে রিঅ্যাক্ট করলে অ্যাসিড হিসাবে রিঅ্যাক্ট করে, তাই জন্য বলি আমি একদম এক কথা অ্যাসিড বেস রিঅ্যাকশন মোটামুটি এরা দিয়ে থাকে। বোঝা গেল? তাহলে আমাদের মনো অক্সাইডের পার্টটা গেল। এবার আসি ডাইঅক্সাইড, এবার আসি আমরা ডাইঅক্সাইড। আচ্ছা এইখানটায় লিখে দিচ্ছি, ওখানে একটু স্পেস কমে গেছে, এটা তোমরা নোট ডাউন করবে। এবার আসি আমি ডাইঅক্সাইড, তাহলে কার্বনের ডাইঅক্সাইড CO2, এইখানে হচ্ছে SiO2, এইখানে হচ্ছে GO2, সব জায়গায় O2 O2 আসবে, SnO2 PbO2, হলো কথা শেষ। আচ্ছা এদের সম্বন্ধে যদি আমি বলি, এই যে এই তিনটে, অ্যাকচুয়ালি এই তিনটে না, এই তিনটে আমরা বলবো অ্যামরফাস, এই তিনটে আমরা অ্যামরফাস বলে, যেমন ওদিকে ছিল, মানে অ্যাজ অ্যান অ্যাসিড অ্যাজ অ্যান বেস দুভাবেই রিঅ্যাক্ট করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এই দুটোকে বিশেষ করে এইটা এই দুটোকেই আমরা অ্যাসিডিক বলবো, বাট এটা বেশি অ্যাসিডিক, এটা আমরা অ্যাসিডিক বলবো, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার যে এটা অ্যাসিডিক, এটার কিছু রিঅ্যাকশন দেখবো, আর এটা যে অ্যামরফাস এটার কিছু রিঅ্যাকশন দেখবো। মানে আমি কি বললাম, এটা দেখো, এটা এক্সিস্টেন্স একটু কমই থাকে, এইটা বেশি অ্যাসিডিক, এটা একটু কম অ্যাসিডিক, তাই জন্য SiO2 টাকে নিয়ে আমরা খুব একটা কথা বলছি না, আমরা বেশি কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে কথা বলছি। এটা কার্বন ডাইঅক্সাইড আমরা সবসময় ইনহেল করছি, এটা মোটামুটি অ্যাসিডিক হয়, ঠিক আছে। আচ্ছা যদি আমরা কোনো একটা রিঅ্যাকশনের কথা বলি, তাহলে যদি এটাকে অ্যাসিডিক প্রমাণ করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, একটা বেসের সাথে রিঅ্যাক্ট করতে হবে, বেসের সাথে রিঅ্যাক্ট করে আমরা যদি দেখি সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হচ্ছে, ব্যাস কথা শেষ, কাজ মিটে গেল। তাহলে CO2 টাকে রিঅ্যাক্ট করাতে হবে কোনো একটা অ্যাসিডের সাথে, তো কোনো, আচ্ছা এটা তো অ্যাসিড আছে, তাহলে কোনো একটা বেসের সাথে রিঅ্যাক্ট করতে হবে। বেস বলতে আমাদের একটা জিনিস স্টক করে মাথায় চলে আসে, NaOH। যদি CO2 প্লাস NaOH করো, যদি CO2 প্লাস NaOH করো, তাহলে এখানে Na থাকবে, এখানে CO3 হবে, তাহলে Na2CO3, CO3 2 মাইনাস, ঠিক আছে। আর তোমার এইদিকে হয়ে যাবে একটা H, তাহলে হাইড্রোজেন H2, ঠিক আছে। ব্যালেন্স করলাম না, তোমরা নিজেরা করে নেবে। তাহলে এখানে কি দেখো, এটা তো বেস, এটা বেস তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। যদি এটা বেস হয় তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে, এটা একটা সল্ট ফর্মেশন হচ্ছে, আর এখানে একটা ওয়াটার ফর্মেশন হচ্ছে। তো বেসের সাথে কি মিশলে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হয়, বেসের সাথে অবশ্যই অ্যাসিড মিশলে তবে তো সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হয়, তাহলে এটা অবশ্যই অ্যাসিড হিসাবেই বিহেভ করছে। বোঝা গেল? কোনো সমস্যা? ঠিক। আচ্ছা তাহলে এইটা তো মিটে গেল। আচ্ছা এবার এই তিনজনের মধ্যে, আচ্ছা ঠিক আছে এটাকে নাও, এটাকে নিয়ে দেখতে হবে এটা অ্যামরফাস কিনা, একটু প্রুফ করতে হবে। যদি অ্যামরফাস কিনা প্রুফ করতে হয় তাহলে চলো রিঅ্যাকশন দেখি। প্রথমে একটা, এটাকে প্রথমে অ্যাসিডের সাথে মেশাই, তারপর আবার বেসের সাথে মেশাই, দেখি কি রিঅ্যাকশন হচ্ছে। তাহলে SnO2
SnO2, ঠিক আছে, দুটো SnO2 নিলাম, একবার একে অ্যাসিডের সাথে মেশাবো, তাহলে এক কাজ করে HCl এর সাথে মিশিয়ে দাও, আর একবার বেসের সাথে মেশাবো, বেসের সাথে মানে NaOH এর সাথে মিশিয়ে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বলো রিঅ্যাকশন কি হতে পারে? যখন SnO2 HCl এর সাথে থাকবে তখন এখানে ফর্মেশন হবে SnCl4, হাইড্রোজেনের Cl-টাকে নিয়ে নেবে, SN, এটা মানে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন টাইপের হবে, কোনো সমস্যা নেই, দিয়ে ওয়াটার, সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, এইখানে অনেকটা সেম, এখানে কি আছে, Na আছে, এখানে OH আছে, তাহলে Na এখানে যখন Na ছিল CO সাথে করছিল, NaCO3 করছিল, তাহলে এইখানে Na SnO3 করবে, এখানে দেখো Na2CO3 করছিল তো, তাহলে এখানে Na থ্রু SnO3 করবে, শুধু C এর জায়গায় Sn চলে এলো, একদম ইজি। দেখো এইগুলো কোনোদিন মুখস্থ করতে হয় না, এগুলো নর্মালি হয়ে যায়, তোমার যদি একটা রিঅ্যাকশনের আইডিয়া থাকে অন্য রিঅ্যাকশন গুলো এমনি চলে আসবে, বেশ অর্ডার করে দাও। তাহলে তোমরা ভালো করে দেখো যে এক জায়গায় আমি অ্যাসিড নিয়েছিলাম, এক জায়গায় আমি বেস নিয়েছিলাম, দুই জায়গাতেই আমার অ্যাসিড, দুই জায়গাতেই আমার সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়েছে, সল্ট প্লাস ওয়াটার দু জায়গাতেই আমার তৈরি হয়েছে। তাহলে অবশ্যই এটা যদি অ্যাসিড হয় তাহলে এটা বেস হিসাবে কাজ করছে, যদি এটা অ্যাসিড হয় তাহলে এটা বেস হিসাবে কাজ করছে, তবে তো সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস হচ্ছে। যদি এটা বেস হয় তাহলে নিশ্চয়ই এটা অ্যাসিড হিসাবে কাজ করছে। তো দেখো দুটোই সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করছে, আমি SnO2 টাকে একবার অ্যাসিডের সাথে মেশালাম, বেসের সাথে মেশালাম, এবং both the cases we get salt and water as a product. So here we can conclude that the SnO2 and these three members, dioxides of these three members are behave like a amorphous molecule. Okay, এইগুলো আমাদের হয়ে গেল মোটামুটি। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আমাদের এয়ারের সাথে শেষ। আমরা প্রথমেই বলেছিলাম যে নাইট্রোজেনের সাথে আমরা খুব একটা বেশি কর্ম করবো না, এইটাই ঠিক আছে। অক্সিজেনের সাথেই ঠিক আছে, নাইট্রোজেনের সাথে খুব একটা রিঅ্যাক্ট করে না। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আমাদের এসে যাবে রিঅ্যাকশন উইথ ওয়াটার। এবার জলের সাথে রিঅ্যাক্ট করবো, এতক্ষণ জল বার করলাম, এবার জলের সাথেই রিঅ্যাক্ট করবো। ঠিক, নেক্সট আমাদের টপিক রিঅ্যাকশন উইথ ওয়াটার। প্রথম কথা বলে দিই, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কার্বন ফ্যামিলির মেম্বাররা জলের সাথে রিঅ্যাক্ট করে না। ঠিক আছে, কি বললাম, কার্বন ফ্যামিলির মেম্বাররা জলের সাথে রিঅ্যাক্ট করে না, বিশেষ করে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, এই তিনটা তো মানে রিঅ্যাক্ট করতেই চায় না, নট অ্যাফেক্টেড বাই ওয়াটার। এই স্যার কি সব সর্বনাশের কথা বলে দিলেন, হ্যাঁ, জলের সাথে রিঅ্যাক্ট করে না, তা কেন করে না সেটা তো বলতে হবে, অবশ্যই বলবো। আমরা দেখি যে ওয়াটার মলিকিউলটা ও H2O, সরি কি সব উল্টো পাল্টা লিখে দিচ্ছি, তোমরা দুদিন পরে আমাকে কমেন্টে গালাগালি করবে। HOH, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ডিসোসিয়েশন এনার্জি লাগে, তো ধরো কাউকে জলের সাথে রিঅ্যাক্ট করাতে হবে, তো একে যে এনার্জিটা দিতে হবে, মানে এবার দেখো কার্বন আছে, কার্বনের সাথে ধরো যে কোনো একটা এক্স মলিকিউল বন্ড করে আছে, তো এই বন্ডটা ভেঙে তারপর সি তো যাবে জলের সাথে মিশছে, তাই তো, হ্যাঁ কি না, তবে তো জলের সাথে রিঅ্যাক্ট হবে, মানে আলটিমেটলি এই বন্ডটা ভাঙতে হবে, এই বন্ডটা ভাঙতে হবে, এই তো মধ্যে কথা, আর তো কিছু কথা নেই। ব্যাপারটা হচ্ছে সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, এদের তিনজনের এই যে এই বন্ডটা, এর ডিসোসিয়েশন এনার্জিটা খুবই হাই থাকে, ডিসোসিয়েশন এনার্জিটা খুবই হাই থাকে। সি এর সাথে কোনো একটা the bond dissociation energy is very high, bond dissociation energy is very high। প্রথম কথাটা এইটা হাই হওয়ার জন্য এইটা তো ভাঙি না, আর এইটারও তো এই যে ওই যে তো বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্রচুর হাই, কারণ তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ইলেকট্রোনেগেটিভ বেশি, এই অক্সিজেনটা, এই হাইড্রোজেনটাকে একদম টেনে ধরে আছে, এখানে H+ আছে, এখানে OH- আছে, তো নিশ্চয়ই এদের ডিসোসিয়েশন এনার্জি তো বেশি থাকবে, এদেরও সেম ব্যাপার, এদের ডিসোসিয়েশন এনার্জিও বেশি থাকে, যার জন্য যেহেতু দুজনেরই ডিসোসিয়েশন এনার্জি বেশি, তাই জন্য কেউই একে অপরের সাথে বন্ড করতে চায় না, তাই জন্য নট এফেক্টেড। বোঝা গেল, তাই জন্য নট এফেক্টেড।
একমাত্র এসএন করে। আচ্ছা এসএনও করে, অ্যাকচুয়ালি পিবিও করে, বাট এসএনটা বেশি করে। যেমন করে বলছি পিবি এরকম করেই করে, ঠিক আছে। এসএন তোমার রিয়াক্ট করে প্রথম কথা প্রচুর হাই টেম্পারেচারে করে, প্রচুর হাই টেম্পারেচারে করে। আর শুধুমাত্র ওয়াটারের সাথে রিয়াক্ট মানে লিকুইড ওয়াটারের সাথে কিন্তু রিয়াক্ট করে না, কিন্তু স্টিমের সাথে করে, স্টিম ওয়াটারের সাথে রিয়াক্ট করে, অনলি স্টিম ওয়াটারের সাথে রিয়াক্ট করে, স্টিম ওয়াটারের সাথে রিয়াক্ট করে, ঠিক আছে। দিয়ে কি বানাবে? অক্সাইড বানাবে, কোনো সমস্যা নেই। যদি এটা হয় তাহলে হাইড্রোজেন গুলো যাবে কোথায়? হাইড্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে। কাজ শেষ। পিবিরও একই ব্যাপার, ও আরো হাই টেম্পারেচার, মানে এসএন আর পিবি হচ্ছে একটুখানি হাই টেম্পারেচারে আর স্টিম ওয়াটারের সাথে করতে পারে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, ঠিক আছে। রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস, ঠিক আছে। চলো মেম্বার গুলোকে দেখে নিই আগে, মেম্বার গুলোকে লিখে দিই ফটফট করে। সি এস আই, আর তারপর কি ছিল জানো? আরে জিই এস এন আর হচ্ছে পিবি, ঠিক আছে। এই কটা মেম্বার, ওকে। এবার এদের সাথে হ্যালোজেন্স মানে কে কে? হ্যালোজেন্স মানে তোমার সিএল আছে, বিআর আছে, আই আছে, এফ আছে, ঠিক আছে। প্রত্যেকেই হ্যালোজেনের সাথে মিশে, অবশ্যই মিশে। দু ধরনের হ্যালাইড ফর্মেশন করে, দু ধরনের হ্যালাইড ফর্মেশন করে। একটা হচ্ছে ডাই হ্যালাইড। আমরা হ্যালোজেনটাকে হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে ডিনোট করে দিচ্ছি, ঠিক আছে। এক্স দিয়ে ডিনোট করছি, এটা দেখে নিও, এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে এইখানেও সি এক্স টু, এখানে এসআই এক্স টু, এখানে জিই এক্স টু, এখানে এস এন এক্স টু, এখানে পিবি এক্স টু, ঠিক আছে। আচ্ছা হলো। আর টেট্রা হ্যালাইডও ফর্ম, এটা আমাদের কি হলো? এটা আমাদের ডাই হ্যালাইড হলো, ডাই হ্যালাইড। আর এখানে টেট্রা হ্যালাইডও ফর্মেশন করে, সি এক্স ফোর, এসআই এক্স ফোর, জি এক্স ফোর, এস এন এক্স ফোর, পিবি এক্স ফোর। এটা আমাদের কি? টেট্রাহ্যালাইডস, ঠিক আছে। তাহলে ডাইহ্যালাইড ফর্মেশন করে আর টেট্রাহ্যালাইড ফর্মেশন করে, এটা তোমরা মোটামুটি জেনে গেলে। আচ্ছা এবার এই হ্যালাইডের কিছু স্পেসিফিকেশন আছে, সেগুলো একটু দেখে নিই। আচ্ছা যদি হয় এক্স, কোথায় গেল? যদি হয় এক্স ফোর মানে যে কোনো এক্স ফোর, যদি হয় টেট্রাহ্যালাইড, যদি হয় টেট্রাহ্যালাইড, ঠিক আছে। মানে আমাদের এক্স ফোর, এক দুই সবই মোটামুটি কোভ্যালেন্ট হয়, কোভ্যালেন্ট মলিকিউল হয়। কিছু কিছুকে ছেড়ে কোভ্যালেন্ট মলিকিউল কে কে কোভ্যালেন্ট হয়? CX4 তো কোভ্যালেন্ট হয়, SiX4 কোভ্যালেন্ট হয়, অবশ্যই হয়। তোমার GX4 কোভ্যালেন্ট হয়, বাট আয়নিক হয়, আয়নিকও হয়, আয়নিক মলিকিউল হয় তোমার বাকি নিচের দুটো, SnX4 আর PbX4। আচ্ছা এটা কেন হয়? কারণ সেই শিল্ডিং এফেক্ট বলেছিলাম যে শিল্ড কে করছে দেখতে হবে তোমাকে, এফ করছে না ডি করছে না এ করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উপরে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি থাকে, নিচের দিকে যত আমরা নিচের দিকে আসবো, যত আমরা ডাউন দিক গ্রুপ আসবো, যত আমরা ডাউন দিক গ্রুপ আসবো, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আমার ডিক্রিজ করবে। ওই তোমরা শিল্ডিং এফেক্ট লাগিয়ে দেবে, শিল্ডিং এফেক্টের ফর্মুলা লাগিয়ে দেবে, পেয়ে যাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডিক্রিজ করবে। তাই জন্য স্টেবিলিটি অফ দি হ্যালাইড, বিশেষ করে ডাইহ্যালাইড, বিশেষ করে ডাইহ্যালাইড,
স্টেবিলিটি অফ দি হ্যালাইড, বিশেষ করে ডাই হ্যালাইড ডিক্রিজেস ডাউন দি গ্রুপ। ঠিক আছে, ডাউন দি গ্রুপে কিন্তু ডিক্রিজ করে। হলো? আচ্ছা, এবার তো তোমার মোটামুটি স্টেবিলিটি তোমাদের ব্যাপারটা মিটে গেল। এবার একটা খুব ভালো কোশ্চেন অনেকবার আসতে দেখেছি, যে কার্বন ক্লোরাইড কোশ্চেনটা এরকম, যে কার্বন ক্লোরাইড ইজিলি ওয়াটার দিয়ে হাইড্রোলাইজড হয়ে যায়, মানে ইজিলি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তোমার OH ফর্মেশন হয়ে যায়, মানে CCl4টা সরি CCl4টা ইজিলি হাইড্রোলাইজ হতে চায় না। ওয়ারেস বাকিগুলো, যদি আমি তোমাকে কথা বলি জি যদি Cl4 হয়, এর সাথে যদি তুমি ওয়াটার দাও না, এটা আস্তে আস্তে যত তুমি ওয়াটার দেবে, যত তুমি 4টে ওয়াটার দিলে, তাহলে দেখবে GOH4 হয়ে যায়, মানে ইজিলি হাইড্রোলাইজড হয়ে যায়। কিন্তু CCl4 এরকম কোনো ধরনের রিঅ্যাকশন দেখায় না। এইটা কেন, এইটাও তোমাদেরকে জানতে হবে। তো চলো এই কোশ্চেনটাই সলভ করবো এবার, যে CCl4 কেন তাড়াতাড়ি হাইড্রোলাইজ হতে চায় না এবং বাকিগুলো কি করে হাইড্রোলাইজড হয়ে যায়। এখানটা তোমরা আশা করি নোট ডাউন করে নিচ্ছ, আমি এটা কি রেজ করলাম। তাহলে CCl4 এটা do not hydrolyzed by H2O, বাট বাকিরা করে ফেলে। তার কারণে, তার জন্য তোমাকে আগে এর পিছনে কেমিস্ট্রি জানতে হবে, মানে বাকিরা কিভাবে করে ফেলে। ধরো SI নিলাম, ধরো SiCl4 আছে, এখানে একটা Cl আছে, এখানে Cl আছে, এখানে Cl আছে, এখানে Cl আছে। ঠিক আছে, এখানে তুমি কি দিলে, ওয়াটার দিলে। ঠিক আছে, এখানে তুমি ওয়াটার দিলে, এক কাজ করো, প্লাস ওয়াটার করো, কোনো সমস্যা নেই। প্লাস ওয়াটার দিলে, তাহলে এক কাজ হয়, এখান থেকে HCl মাইনাস হবে, HClটা বেরিয়ে যাবে, একটা HCl বেরিয়ে যাবে, আর OH একটা ঢুকে যাবে। তাহলে এখানে সমস্ত ব্যাপারটা হবে এরকম অনেকটা, SI এখানে ধরো OHটাকে আগে এখানেই ঢুকিয়ে দিচ্ছি না, আর এখানে 3টে Cl আছে, এরকম করে ফার্দার আবার তুমি প্লাস H2O করবে, তো HCl তোমার বেরিয়ে যাবে, OH তোমার ঢুকবে। তো সেম জিনিস ঘটনা ঘটবে, এখানে ধর একটা OH হয়ে গেল, এখানে তো OH ছিল, এখানে Cl আছে, এখানে Cl। ফার্দার তুমি এরকম দুবার করবে, 2 টাইমস করে দিলে, 2 টাইমস H2O, তাহলে দুটো HCl বেরিয়ে গেল, আর দুটো OH মাইনাস ঢুকে গেল। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, এখানে OH হলো, এখানে OH হলো, এখানে OH হলো, এখানে OH হলো। কত সুন্দর হাইড্রোলাইজড হয়ে যাচ্ছে, কিন্তু এতে হতে যায় না। আচ্ছা, এটা দেখতে কেমন, এটা এরকম দেখতে, তো লোন পেয়ার আছে, ঠিক। তার জন্য তোমাকে সি এর একটু ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p2। দেখো, শুধুমাত্র কার্বন এমন একজন পাবলিক যার কাছে এস আর পি আছে, এস আছে আর পি আছে, আর কিছু নাই। তুমি বলো, এটা তো ম্যাক্সিমাম আমার অরবিটাল নাম্বার কত, 2, তো ম্যাক্সিমাম অরবিটাল নাম্বার 2 এতে শুধুমাত্র এস আর পি তে এক্সিস্ট করতে পারে, কোনো ধরনের অন্য কিছু এক্সিস্ট করতে পারে না। আমার একেতে কি এক্সিস্ট করে, যদি 1 হয় তাহলে শুধু এস, যদি 2 হয় তাহলে এস পি হয়, যদি 3 হয় তাহলে এস পি ডি ম্যাক্সিমাম, যদি 4 হয় তারপর থেকে এস পি ডি এফ সবাই থাকে, এবার 5 6 থেকে সব এস পি ডি এফ থাকে। তাহলে ভাই এখানে আমার ম্যাক্সিমাম অরবিটাল নাম্বার 2 আছে, তাহলে আমার ম্যাক্সিমাম এস আর পি থাকবে, আর কিছু থাকবেও না, তোমরা ভুলে যাও থাকবে বলে। কিন্তু যখনই তুমি সিলিকনে আসবে, সিলিকনে তুমি যদি একটুখানি এটা দেখো, সিলিকন 14, তো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2। দেখো অরবিটাল নাম্বার 3 আছে, তাহলে অরবিটাল নম্বর যখন 3 আছে, তো এখানে তো ডি অরবিটাল আছে। আমি বলছি না, আমি বলছি এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। আরে ভাই, ইলেকট্রন নাই বলে কি অরবিটালই নাই? ইলেকট্রন যদি না থাকে তার মানে অরবিটালই না থাকে, কি হলো?
এখানে ডি অরবিটালে আসা ইলেকট্রনটা নেই, এবার ডি অরবিটালটা আছে তোর কাছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? যখন অরবিটাল নাম্বার 3 হলো তখন এস এতে দুটো আছে, পি তে দুটো আছে, হ্যাঁ একদম খুব সুন্দর কথা, ঠিক বলেছো। কিন্তু ডি অরবিটালে তো আছে, মানে ভ্যাকেন্ট আছে, ডি অরবিটালটা ভ্যাকেন্ট আছে। তো এটাই তোমরা বলবে অ্যাজ ফ্রম সিলিকন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, এই সবগুলোতে কি আছে, আমার ভ্যাকেন্ট ডি, ভ্যাকেন্ট এফ অরবিটাল আছে। যখনই আমরা ভ্যাকেন্ট ডি, ভ্যাকেন্ট এফ অরবিটাল আছে, তখনই এই লোন পেয়ার গুলো কি এইখানে যে অ্যাডজাস্ট করতে পেরে যায়, এই লোন পেয়ার গুলো এখানে অ্যাডজাস্ট করতে পারবে। যখনই লোন পেয়ার গুলো অ্যাডজাস্ট করতে পারবে, মানে এখানে তো স্পেস আছে। আমি 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 কাউকে কখন আমার বাড়িতে নিমন্ত্রণ করবো, যখন আমার বাড়িতে থাকার জায়গা আছে। তারপর তো কাউকে নিমন্ত্রণ করছে মাঠে ঘাটে শোয়াচ্ছে, তখন আমার সম্মান থাকবে? বুঝতে পারলে ব্যাপারটা? আমার কাছে যখন ঘরে জায়গা থাকবে তখন তো আমি বাড়িতে কাউকে ডাকবো, খাওয়াবো, পড়াবো, সবকিছু করবো। আমার কাছে অকাদি নেই, আমি গিয়ে ডাকবো, দিয়ে কিছু করতে পারবো না, দিয়ে দুটো গাল দিয়ে চলে যাবে আমাকে। ঠিক লাগে না তো এই জিনিসগুলো? তো সেম জিনিস হয় সিলিকন বাকিগুলো থেকে। এদের কাছে রাখার জায়গা আছে, এদের কাছে ভ্যাকেন্টি, ভ্যাকেন্টে, আস্তে আস্তে সব আছে। কিন্তু যখন আমি শুধু কার্বনের কথা বলছি, কার্বনের কাছে কিন্তু শুধু এস আর পি আছে, কোনো ধরনের ভ্যাকেন্টি নেই। এইখানে এসপি তে যখন তুমি কার্বনে দেখো এসপি, এসপি তেও ভর্তি ভর্তি আছে, পি তে অলরেডি দুটো ইলেকট্রন ফুল আছে, হ্যাঁ চারটে খালি আছে, কিন্তু ভ্যাকেন্ট তো নেই, ভ্যাকেন্ট তো নেই। যদি ভ্যাকেন্ট না থাকে তাহলে কোথায় রাখবে? রাখার জায়গা নেই। রাখার যদি জায়গা না থাকে হাইড্রোলাইজ বাবা হবে না, কারণ এই লোন পেয়ার গুলোকে জায়গা দিতে হবে। যদি লোন পেয়ার গুলোকে জায়গা দাও তবেই এখানে হাইড্রোলাইজ হবে, যদি লোন পেয়ারের জায়গা না থাকে তাহলে হাইড্রোলাইজ হবে না। তাহলে তোমার এটার অ্যান্সারটা কি হবে? CCl4 এতে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নাই, যে লোন পেয়ার গুলো এসে সেখানে ইলেকট্রন গুলো নিচে জমা করবে। বাট আমরা যখনই সিলিকনে চলে আসি, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, টিন, লেড সব কটাতেই কিন্তু ভ্যাকেন্ট ডি এবং তারপর থেকে তো ভ্যাকেন্ট এফও চলে আসছে, মানে ইলেকট্রন রাখার জন্য অগাধ জায়গা, তো ইজিলি হাইড্রোলাইজ করে যাবে, কোনো সমস্যা নেই। তাই জন্য হাইড্রোলাইজিং ক্যাপাসিটিও ডাউন দ্য গ্রুপ আমার ইনক্রিজ করে যাবে। আশা করি বুঝতে পারলাম। চলো তাহলে তোমার কার্বন ফ্যামিলি কেমিক্যাল প্রপার্টিজ এই রিঅ্যাকশন হ্যালোজেন অবধি ছিল। এইখানেই তোমাদের এই কেমিক্যাল প্রপার্টিজটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ইম্পর্টেন্স অফ কার্বনের মধ্যে ওই একটু ইলেকট্রনস গুলো ডিসকাস করবো এবং তারপরেই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, তোমরা এগুলোকে ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।